বিএনপি এবং জামাত কেউ আমার সাথে কোনো আলোচনা করতে পারমিশনও নেয়নি। আমাকে বলল যে আপনি হবেন কিনা। আওয়ামী লীগকে ইলেকশনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কি হবে না এই নিয়ে বিতর্ক চলছে। কেউ কেউ আঘার ইঙ্গিতে বা কেউ কেউ সরাসরি বলছেন যে আসলে আমাদের আপত্তি নাই। আর নাম বলবো না, বর্ডার এলাকার আমরা অন্য ভিনদেশি ভোটার পেয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন। এই কমিশন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, সেসব প্রশ্ন নিয়ে আমরা এসেছি প্রধান নির্বাচন কমিশনের সাথে। আমরা কথা বলতে চাই সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে এবং এই কমিশনের দায়িত্ব নিয়ে। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা ভালো আছেন স্যার? এই কমিশনটা গঠন হওয়ার পর থেকে সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া দেখেছি আমরা। এর মধ্যে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব প্রশ্ন এসেছে সেসব প্রশ্ন নিয়ে আপনার সাথে এসেছি, সেগুলো জানার চেষ্টা করব। আমরা গণমাধ্যমে যেটা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হয়েছে, সেক্ষেত্রে কি আপনাদের না জানিয়ে এই নামটা প্রস্তাব করা হয়েছিল? আমি যখন যেদিন আমার যে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে আমাকে নিয়োগ করা হয়েছে, এই খবরটা যেদিন প্রকাশ হলো তার থেকে বোধ হয় 10-12 দিন কি 15 দিন আগে হবে, চিটাগং থেকে আমার এক বন্ধু আমাকে ফোন করলো, বলে যে আমার ক্লাসমেট, সে বলে যে তোমার নাম দেখতেছি পত্রিকায়, তোমার নাম নাকি বিএনপি বা কারা কারা জানি সাজেস্ট করেছে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে। আমি কোথায় জানলাম? আমি তো জানি না। বলে যে প্রথম আলোতে আসছে। আমি প্রথম আলোতে আমি অনলাইনে পড়লাম, দেখলাম না তো, বললো শেষ পৃষ্ঠায় আছে। তখন সে আমাকে লিঙ্কটা পাঠাইলো, দেখলাম যে আমার নাম প্রস্তাব করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, আরও কোন কোন পার্টির পক্ষ থেকে। বিএনপি কিন্তু আমার সাথে আলোচনা করেন, পারমিশন নেই, আমি জানিও না। কিন্তু ওরা যে আমার নামটা যে প্রস্তাব করেছে আমি জানিও না। এগুলোকে আমি বেশি একটা গুরুত্ব দিই না, কারণ পত্রিকা অনেক সময় আন্দাজ করে অনেক খবর বাইরে হয়। গ্যাস ওয়ার্কের উপর অনেক খবর বাইরে হয়, 16 আনা বিশ্বাস করা যায় না। তারপর গভর্নমেন্ট যখন একটা কমিটি ফর্ম করেছে, তারা তো বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে নাম চেয়েছে, ফর্মালি চেয়েছে যে আপনারা কাকে চান এটা একটা নাম দেন। এখন অনেকে পত্রিকা দেখে যে বিএনপি এবং জামাতের পক্ষ থেকে আমার নাম দেওয়া হয়েছে। বিএনপি এবং জামাত কেউ আমার সাথে কোনো আলোচনা করতে পারমিশনও নেয়নি। আমাকে বলল যে আপনি হবেন কিনা। তাদের কাছে নাম চেয়েছে, হয়তো দিয়েছেন বা হয়তো দেন না, আমি জানি তো না, আমি তো জানি না কার কার নাম দিয়েছে। এবং কমিটি এত সো ট্রান্সপারেন্ট। আমি বলবো যেখানে একটা অ্যাপিলেট ডিভিশনের জাজ ওয়াজ দি হেড, তারপরে হাইকোর্ট ডিভিশনের একজন জাজ আছেন, পিএসসির চেয়ারম্যান আছেন, কন্ট্রোলার অডিটর জেনারেল আছেন, ফর্মার পিএসসির চেয়ারম্যান আছেন। এত হাই পাওয়ার কমিটিতে নর্মালি সাধারণত হয় না, বুঝছেন না? তো আমি শুনেছি পত্রিকার মাধ্যমে যে তার নাকি 200-300 নাম নাকি পড়েছে ওখান, ফর অল দি পোস্টস, কমিশনার্স অ্যান্ড দি চিফ ইলেকশন কমিশনার। ওনারা যাচাই বাছাই করে বেশ কয়েকটা সিটিং দিয়ে নাকি তারা করেছে। যেদিন ফাইনালি ঘোষণা হলো তখন বোধহয় বেলা 1টা কি 1:45 বা এরকম একটা সময় হবে। তো একজন আমাকে আবার ফোন করলো, যে এক সাংবাদিক, নাম ভুলে গেছি, স্যার আপনি তো প্রধান, স্যার আপনি তো প্রতিক্রিয়া লাগবে। আমি কোথায় শুনলেন আপনি? আমি তো কিছু জানি না, আমি তো কিছু পাইনি। বলে স্যার টেলিভিশনে দেখার সাথে স্ক্রলে। আমার বাসায় আমার ওয়াইফে ছিল না, আমার ছেলে কেউ ছিল না, আই ওয়াজ এলোন। আমার ছেলে ইউনো দ্যাট ডিফেন্সে চাকরি করে, সে কোথায় জানি গেছে, তার মাকে নিয়ে গেছে, আমি একা। ফোন করলাম, টেলিভিশনটা স্ক্রলটা যখন দেখলাম, ফোন করলাম যে তোমরা আসো, এখন তো সাংবাদিক ভাইয়েরা আমার বাসায় ভিড় করবে। আমি একা বাসায়। তো ওরা আসলো, টেলিভিশনে দেখলাম। এর বোধহয় কিছুক্ষণ পরে হবে সামবডি, আমার মনে নাই, আমাকে ওই যে অর্ডারটা হোয়াটসঅ্যাপে পাঠাইলো, যে আমার নিয়োগের অর্ডারটা হোয়াটসঅ্যাপে কে পাঠাইছে আমার মনে নেই এক্স্যাক্টলি। ওই অনেকে পাঠাইতো, সচিবালয় থেকে কে জানি একজনে পাঠাইছে যে আমার হোয়াটসঅ্যাপে আমার অর্ডারটা যখন সাইন হয়েছে, পরে শুনলাম যে গভর্নমেন্ট গ্যাজেট হয়েছে। এতে গ্যাজেটের কপি যখন দেখলাম তখন আমি নিশ্চিত হলাম যে না, এটা ঠিক আছে। যে বড় দলগুলোর নাম বলা হচ্ছে, জামাত বা বিএনপি, দে ডিড নেভার ডিসকাস উইথ মি। ওনারা আমার সম্মতি আছে কিনা যে ইত্যাদি আমাদের জানতেও চাইনি। তো আমি শুধু একটু আশ্চর্য হই, পত্রিকায় যখন লেখে, পরে আমি আবার খবর পেলাম বিভিন্নভাবে, আপনাদের মাধ্যমে, আপনাদের সমিতির মাধ্যমে, প্রায় 12-13টা দল নাকি আমার নাম দিয়েছে। আমি
কারা কারা দিচ্ছে আমি জানি না। মানে আপনি কি মনে করেন যে একজন ব্যক্তিকে অবগত না করে তাকে প্রধান নির্বাচন কমিশনের জন্য নিয়োগ করার জন্য সুপারিশ করা, এটা কতটা যৌক্তিক, এবং আপনি কতটুকু প্রস্তুত ছিলেন মানসিকভাবে এই দায়িত্বটা নেওয়ার জন্য বা পালনের জন্য? দেখেন, শুধু প্রধান নির্বাচন কমিশনের জন্য নয়, যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো, ওই ইন্টারিম গভর্নমেন্ট যখন আসলো, আমাদের দেশে একটা কালচার হয়ে গেছে, যখনই এরকম তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট আসে, সাধারণত সাবেক আমলাদের একটা দেখবেন বিভিন্ন জায়গায় পজিশনের জন্য বিবেচনা করা হয়, অতীতের অভিজ্ঞতা দেখেছে। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকের প্রত্যাশা ছিল যে আমাদের ইনি হয়তো এইবার হয়তো একটা উপদেষ্টা হবেন। বিশ্বাস করে আমি কোথাও নাই, কিন্তু আমাকে টেলিফোন করতে করতে আমাকে হয়রানি করে ফেলছে যে এত লোক উপদেষ্টা হচ্ছে, আপনাকে বানাচ্ছে না কেন? তা আমি বললাম যে আমি তো চাই না। কেউ কেউ বলে কি আপনার একটা সিভি দেন, মানে কী জন্য? চাকরি করার জন্য? আল্লাহ তাআলা আমাকে আনা দিয়েছেন, যথেষ্ট চাকরি করেছি, সিভি দিয়ে কোথাও থেকে চাকরি নিতে হবে সেই চিন্তা আমি করবো না। দেখেন, আমি আই এম এ স্ট্রং বিলিভার, শক্ত বিলিভার। আমি আমার ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলার কাছ থেকে যখন চেয়েছি যে আমাকে এমন দায়িত্ব দিও না যেটা আমি শোল্ডার করতে পারবো না, যেটা আমার জন্য খারাপ হবে, সে দায়িত্ব আমাকে দিও না। আমি চাই না সেরকম। আমি যথেষ্ট সম্মান আমি পেয়েছি, এবং যারা দিয়েছে তারা জানে এই লোকের উপরে আস্থা রাখা যায়, তারা একটা একান্ত বিশ্বাস থেকে দিয়েছে যে এবং আমি রাজি হব না এমন তো তাদেরকে তো ভেবে বলি নাই যে আপনারা দিলে কেউ নাম দিলে আমি দায়িত্ব নিব না, এমন তো কেউ বলি নাই। তারা জানে যে ওনাকে দিলে দেশের জন্য ভালো হবে, এটা উনি এভাবে বিশ্বাস করে। এই মুহূর্তে নির্বাচন কমিশনের সব থেকে বড় চ্যালেঞ্জটা কি আসলে? আমার সামনে যদি এক কথায় বলতে চাই, জাতিকে একটা ফেয়ার, ফ্রি অ্যান্ড ক্রেডিবল একটা ইলেকশন উপহার দেওয়া, এটাই হচ্ছে আমার মূল চ্যালেঞ্জ। এবার সেটার জন্য যা যা করা দরকার সেটা আমি ইনশাল্লাহ করব। সেগুলোর মধ্যে কোনো চ্যালেঞ্জ ইনভলভ আছে। আমি কিন্তু আপনারা চ্যালেঞ্জ বারবার করে বলছেন, আমি এটাকে চ্যালেঞ্জ হিসাবে দেখি না, আমি অপরচুনিটি হিসাবে দেখি। নির্বাচন কমিশনের যে অনেকগুলো দায়িত্ব থাকে, তার মধ্যে একটি দায়িত্ব হচ্ছে গ্রহণযোগ্য মানে একটা সবাইকে নিয়ে একটা নির্বাচন আয়োজন করা। তো সেখানে আসলে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, এখন পর্যন্ত নিষিদ্ধ হয়নি। সেক্ষেত্রে আপনারা যখন নির্বাচনের দিকে যাবেন, তখন কি আওয়ামী লীগকে নির্বাচনের জন্য আমন্ত্রণ জানাবেন কিনা? আওয়ামী লীগকে ইলেকশনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কি হবে না, এ নিয়ে বিতর্ক চলছে। কেউ কেউ আঘার ইঙ্গিতে বা কেউ কেউ সরাসরি বলছেন যে আসলে আমাদের আপত্তি নাই, কত কিছু ব্যক্তি বিশেষের বিরুদ্ধে আপত্তি থাকবে, দলীয়ভাবে আমার আপত্তি নাই। কেউ কেউ বলছে যে না, কোনো মতে আসতে দেওয়া, মিছিল মিটিং হচ্ছে, আসতে দিব না। তার মানে একটা বিতর্ক চলছে রাজনীতির মাঠে এদেরকে নিয়ে। আমরা কমিশনের তরফ থেকে আমরা অপেক্ষা করছি যে ফয়সালাটা কি হয়, রাজনৈতিক ফয়সালাটা কি হয়। পক্ষে বিপক্ষে বিতর্কটা হচ্ছে, তো একটা ফয়সালা এক জায়গায়। আবার কেউ কেউ মামলা মোকদ্দমা করেছে শুনছি যে ওই আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালেও নাকি অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে যে দলকে নিষিদ্ধ করা। এই সমস্ত শুনতেছি, পত্রপত্রিকার মাধ্যমে দেখতেছি, আমি জানি না সত্য মিথ্যা কি। তো একটা পজিশনে আসবে, তো আমরা এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না, কারণ ইলেকশনে আজকালকের মধ্যে তো হচ্ছে না, কয়েক সময় আছে। তো ইলেকশনের সময় আস্তে আস্তে আওয়ামী লীগের ভাগ্য রাজনীতির ময়দানে একটা নির্ধারিত হয়ে যাবে। যদি আদালতে যায়, আদালতের মাধ্যমে নির্ধারিত হয়ে যাবে। আমরা দেখব তখন কি দাঁড়ায়, পজিশনটা কি দাঁড়ায়। আমরা এই মুহূর্তে এটা আমরা প্রিমেচিওর কোনো কমেন্ট করতে চাই না। আওয়ামী লীগকে আনবো কি আনবো না, দাওয়াত দিব কি দিব না, এটা আমরা সার্বিক বিষয়গুলো দেখব শেষ পর্যন্ত, ইলেকশনের আগ পর্যন্ত দেখে তখন আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন ইনশাল্লাহ নেব। ওয়ার ফুটিংয়ে আমি বলছি, ওয়ার ফুটিংয়ে করবে, প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে ভুয়া ভোটার চিহ্নিত করার ব্যাপার আছে আমাদের। শুনেছি আমরা অনেক রোহিঙ্গা ভোটার হয়ে গেছে। উড ইউ বিলিভ, আমরা নীলফামারীতে 19 জন রোহিঙ্গা পেয়েছি, নীলফামারীতে তারা ভোটার। নীলফামারী রোহিঙ্গা, যেহেতু কক্সবাজার এলাকায় একটা কড়াকড়ি হয়, ওরা নীলফামারীতে ভোটার হয়েছে। আর নাম বলবো না, বর্ডার এলাকার আমরা অন্য ভিনদেশি ভোটার পেয়েছি। ভিনদেশি ভোটার পেয়েছি বর্ডার এলাকায়, ভিনদেশি ভোটার পেয়েছি। ওনারা ওই দেশেও ভোটার, ভিন্ন নামে আমাদের দেশেও ভোটার।
এগুলো আমরা বের করে ফেলবো, শুরু করে দিয়েছি অলরেডি। যদি আপনারা নির্বাচনের দিকে যান তাহলে নির্বাচনের দিন অনেক সময় থাকে না যে ভোট কারচুপি হয়ে যাচ্ছে, একজন 10টা ভোট দিচ্ছে, এই ব্যাপারগুলো আসলে কিভাবে সমাধান আসবে বা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আপনারা নিয়েছেন কিনা নীতিগত এখন পর্যন্ত? এখনো সিদ্ধান্ত নেই নাই, বাট আমরা উই আর সিরিয়াসলি কনসিডারিং অল দি রিলেভেন্ট ইস্যু। আওয়ার পিপল আর ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট অলরেডি। আমি আমার ব্যক্তিগতভাবে আমি অনেক টিম নিয়োগ করেছি, যেগুলো আমি হতে নিয়ে যাতে করে বিভিন্ন আঙ্গিকে কী কী কাজ অপশনস আমরা নিতে পারি, এটা আমরা তখন আমার কমিশন মিটিংয়ে এগুলা আমি একা কোনো সিদ্ধান্ত নিব না, আমার কমিশন সহই নিব। উই হ্যাভ ভেরি কম্পিটেন্ট পিপল। ইউ সি আওয়ার ব্রিগেডিয়ার জেনারেল ইজ সোর্ট অফ অনার, ওনার আর্মিতে সোর্ট অফ অনার। উনি এনডিসিতে ফার্স্ট হয়েছেন, উনি পিএসসিতে ফার্স্ট হয়েছেন, ব্রিগেডিয়ার জেনারেল সাহেব। ব্রিলিয়ান্ট ম্যান। আপনারা একটা জিনিস মনে রাখেন না কেন, এই সরকারি অফিসাররা 91 সালে কিন্তু ফেয়ার ইলেকশন উপহার দিয়েছে জাতিকে। 2001-এ দিয়েছে, তারা 96-তে তো দিয়েছেই, এরাই তো দিয়েছে অফিসার। আমাদের বাইরে থেকে তো ইনপুট করে অফিসার আনি নাই। সুতরাং এরাই যখন ওরা যখন দেখে যে আমার ইমামের মধ্যে গোলমাল, ইমামতিতে গোলমাল, লিডারের মধ্যে গোলমাল, লিডার একটা দলকে জিতাতে চায়, তখন তারা সেভাবে হেলবে। যখন দেখবে যে না সিরাতুল মুস্তাকিম আমাদের যারা পরিচালনা করছেন তাদের নিয়ত সহি, এভরিবডি উইল ফল ইন লাইন, এভরিবডি উইল ফল। আমার দিস ইজ মাই এক্সপিরিয়েন্স। আমি সুতরাং তারাও জানে যে এখানে আমাদেরকে সুষ্ঠুভাবে নির্বাচন করতে হবে, এবং যখন তারা শিক্ষিত লোক তো এদেশের নাগরিক, তো তারাও তো দেশপ্রেম, তাদেরকে দেশদ্রোহী ভাবার কোনো কারণ নেই। সব রাজনৈতিক দল এবং প্রধান উপদেষ্টা শুরু সবাই মোটামুটি একটা সম্ভাব্য তারিখ বলেছে বা একটা সম্ভাব্য সময় বলেছে যে এইটা যৌক্তিক সময় হতে পারে। আপনি যে প্রধান নির্বাচন কমিশনের হিসাবে ব্যক্তিগত অভিমত যদি দেন যে আসলে কতটুক সময় কতটুক পথ পাড়ি দিলে আমরা এই বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত হবে? আমি এরকম ব্যক্তিগত মত দেওয়ার মতো অবস্থানে এখনো আসিনি। আমার আর্জেন্ট করণীয় কী কী আছে সেগুলো আগে আমরা অলরেডি শুরু করে দিয়েছি কাজ। যেন ভোটার লিস্ট, আমার যে ইয়াঙ্গার জেনারেশন যারা ভোট দিতে পারে নাই বা যারা ভোট দেওয়ার বয়স হয়েছে, এদেরকে তো আমার আনতে হবে, ফুল ভোটার হিসাবে আনতে হবে। তো এই কাজটা আমার সারতে হবে না, তো ভোটার লিস্টে আপডেট করতে হবে না। যারা ইয়াঙ্গার জেনারেশন ট্রান্সমিলে শহীদ হলো, ইনজুর্ড হলো, 25,000 26,000 লোক, আপনারা গিয়ে দেখছেন তো ডেফিনেটলি। আপনি পঙ্গু হাসপাতালে গিয়ে দেখেন, আমি তো গেছি ওখানে। বিশ্বাস করেন, আপনি পড়ে রয়েছে, পা ভাঙা, পা এরকম টাঙ্গাই রয়েছে। স্যার, আমরা আশাবাদী আপনি আমার জাতিকে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন। তার জানের চিন্তা নাই, হাসপাতালে শুয়ে রয়েছে, কিন্তু সেও কিন্তু অবাধে নির্বাচন চাচ্ছে হাসপাতালে বসে। এগুলো তো আমাকে খুব অ্যাপিল করেছে। যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে আপনারা ব্যর্থ হচ্ছেন বা আপনাদের কথা প্রশাসন শুনছে না, বা আপনারা যেভাবে জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য পথে হাঁটছিলেন সেই পথটা আসলে পথরুদ্ধ হচ্ছেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনার কি করণীয় থাকবে আসলে ওই সময়? পথরুদ্ধ হবে না ইনশাল্লাহ। পথরুদ্ধ যাতে না হয় সব সার্বিক ব্যবস্থা আমি নেব ইনশাল্লাহ। এ পর্যন্ত যা দেখেছি আমি, এভরিবডি ইজ কোঅপারেটিং উইথ মি, এভরিবডি। যাদের সাথে আমার কথা হচ্ছে, কাজ করতে সরকারের সাথে, কারণ আমার সরকারের কাছে যেতে কী কারণে আমার লোকজন দরকার হয়তো, বিলিভ মি। বলে আপনি যেদিন বলবেন যাকে চাবেন আমি দিয়ে দেবো। কোঅপারেশন ফ্রম এভরি কোয়ার্টার ইজ দেয়ার। আমি এই জন্যই তো খুব আশাবাদী।